DB Cooper. DB Cooper. DB Cooper. তারিখটা 24 নভেম্বর 1971। আমেরিকান নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট আর 5টা দিনের মতোই পোর্টল্যান্ড থেকে টেক অফ করে সিয়াটল যাওয়ার উদ্দেশ্যে, এবং এই ফ্লাইটের সময়সীমা ছিল মাত্র 45 মিনিটের। সেদিন এই ফ্লাইটে ছিলেন 35 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার। ওই 35 জন যাত্রীর মধ্যে একজন ছিলেন ড্যান কুপার। বয়স ধারণা করা হয় 40-এর এপাশ ওপাশ। দেখে মনে হচ্ছিল একজন ব্যবসায়ী হাতে একটা ব্রিফকেস নিয়ে আর 5টা সাধারণ মানুষের মতোই বিমানে ওঠেন এবং বসার জন্য একেবারে শেষের সিটটা বেছে নেন। সিটটি ছিল 18E। তখনকার দিনে বিমানে ওঠার সময় যাত্রীদের তেমন যাচাই বাছাই করা হতো না, সেই সুযোগটুকুই হয়তো নিয়েছিলেন তিনি। বিমানটি ছিল বোয়িং 727। পেছনের সিটে বসার পর তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে দেন এবং একটি ড্রিঙ্কস অর্ডার করেন। আপনাদের হয়তো মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কি করে তিনি বিমানে সিগারেট ধরিয়েছিলেন। আসলে 1970-এর দিকে বিমানে সিগারেট খাওয়াটা ছিল বৈধ। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। সিয়াটলের উদ্দেশ্যে 2:58 বিমানটি টেক অফ করে। এরপর ড্যান কুপার একজন এয়ার হোস্টেসকে নিজের কাছে ডেকে তার হাতে একটি কাগজ দেন। এয়ার হোস্টেস, যার নাম ছিল ফ্লোরেন্স শাফনার, তিনি স্বাভাবিকভাবেই কাগজটি হাতে নেন এবং চলে যান। তিনি ভেবেছিলেন হয়তো তার সাথে ফ্লার্ট করা হচ্ছে, তাই তিনি সেই ব্যাপারে তেমন মনোনিবেশ করলেন না। তৎক্ষণাৎ ড্যান কুপার বলে উঠলেন, মিস, আমার মনে হয় আপনার কাগজটি পড়া দরকার। এরপর তিনি কাগজটি খুলতে দেখলেন সেখানে স্পষ্ট করে লেখা ছিল, মিস, I have a bomb here and I would like to sit by me, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, মিস, আমার কাছে একটি বম আছে এবং আমি চাই আপনি আমার পাশে এসে বসুন। এরপর শাফনার যখন তার পাশে এসে বসলেন তখন ড্যান তার ব্রিফকেসটি খুলেন। সেখানে ছিল 8 পিস ডাইনামাইট এবং একটি ডেটোনেটর। শাফনার বুঝতে বাকি রইল না যে বিমানটি হাইজ্যাক করা হয়েছে। এরপর ড্যান কুপার তার 3টি ডিমান্ডের কথা শাফনারকে জানান। 1, বিকেল 5টার আগে $2 লাখ ক্যাশ। 2, 2টো প্যারাশুট। 3, সিয়াটল বিমানবন্দরে বিমানটিকে পুনরায় তেল দিয়ে ভর্তি করতে হবে। এবং ড্যান কুপার আরো বলেন, যদি আমার শর্তগুলো পূরণ করা না হয় তাহলে আমি আমার কাছে থাকা বোমাগুলো ফাটিয়ে দিব। বিমানে থাকা অন্যান্য যাত্রীরা বুঝতেও পারেনি তাদের সাথে আসলে কি ঘটতে যাচ্ছিল কিংবা পেছনের সিটে কি হচ্ছে। ফ্লোরেন্স শাফনার ড্যান কুপারের ডিমান্ডগুলো নিয়ে ক্যাপ্টেনের কাছে যান এবং তাকে সবকিছু জানান। অন্য আরেকজন এয়ার হোস্টেস, যার নাম ছিল টিনা মাকলো, তিনি একটি ইন্টারকম নিয়ে ড্যান কুপারের পাশে গিয়ে বসেন। এরপর সেই ইন্টারকম দিয়ে পাইলট এবং ড্যান কুপারের মধ্যে কথা হচ্ছিল। কে জানতো যে এটি হতে যাচ্ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিমান হাইজ্যাক, এবং যার উদ্দেশ্য ছিল মুক্তিপণ। যার কারণে লোকাল অথরিটি এবং এফবিআই সিদ্ধান্ত নেয় তারা হাইজ্যাকারের সব ডিমান্ড পূরণ করবে, কারণ তারা ভেবেছিলেন হাইজ্যাকার তথা ড্যান কুপার তাদের কাছ থেকে পালিয়ে বেশি দূর যেতে পারবে না। ফ্লাইট, যেটি 45 মিনিটের মধ্যে সিয়াটল ল্যান্ড করার কথা, সেটি 1.5 ঘন্টা ধরে বৃত্তাকার পথে ঘুরছিল। বিমানে উপস্থিত অন্যান্য যাত্রীরা যারা কিছুই জানতো না তাদের বোঝানো হয়েছিল টেকনিক্যাল সমস্যার কারণে বিমান ল্যান্ড করতে দেরি হচ্ছে। এরপর ড্যান কুপারের জন্য সিয়াটল ন্যাশনাল ব্যাংক থেকে $20 10,000 নোট একত্রিত করা হয়েছিল এবং এই নোটগুলোর সিরিয়াল নাম্বারও সংরক্ষণ করা হয়েছিল। টাকার সাথে 2 জোড়া প্যারাশুটও দেওয়া হয়েছিল। 5:45 মিনিটে বিমান সিয়াটল বিমানবন্দরে ল্যান্ড করে। এরপর শর্ত মোতাবেক ড্যান কুপারকে টাকা এবং প্যারাশুট দেওয়া হয়। সাথে সাথে বিমানটি পুনরায় জ্বালানি দিয়ে ভর্তি করে নেওয়া হয়। নিজের ডিমান্ড বুঝে পাওয়ার পর ড্যান 35 জন যাত্রী এবং 2 জন এয়ার হোস্টেসকে নেমে যাওয়ার নির্দেশনা দেন এবং কুপার আরো নির্দেশনা দেন পাইলট এবং 2 জন এয়ার হোস্টেসকে থেকে যাওয়ার জন্য। তখন রাত হতে যাচ্ছিল এবং বিমানটি পুনরায় টেক অফ করে। কিছুক্ষণ পর ড্যান টিনা মাকলোকে ডাকেন এবং পাইলটের কাছে তার আরো কিছু ডিমান্ড পাঠান। সেগুলো হচ্ছে, বিমানের ল্যান্ডিং গিয়ার নামানো থাকবে, অ্যালটিটিউড হবে 10,000 ফিট এবং বিমানের স্পিড হবে 320 কিলোমিটার/আওয়ার এবং বিমানটিকে সোজা মেক্সিকোর দিকে উড়িয়ে নিয়ে যেতে হবে। ক্যাপ্টেন তার অন্য সব ডিমান্ড পূরণ করতে রাজি হলেও মেক্সিকোর দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার শর্তে অস্বীকৃতি জানান, কারণ বিমানে পর্যাপ্ত জ্বালানি ছিল না। তখন ক্যাপ্টেন পুনরায় তেল ভরে নেওয়ার জন্য 2টি পথ দেখান, হয় রেনো নয়তো ফোনিক্স, অর্থাৎ তাদের যে কোনো একটিতে তেল ভরে পুনরায় রওনা দেওয়া যাবে। ড্যান কুপার রেনোতে যেতে রাজি হন। অন্যদিকে ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। তারা 2টি যুদ্ধ বিমান পাঠান বোয়িং 727 বিমানের পেছনে, কিন্তু যুদ্ধ বিমানগুলো এতটা স্লো স্পিড মেনটেন করতে পারছিল না, যারা বিমানের চারপাশে ঘুরছিল। এরপর ড্যান কুপার আবারও টিনা মাকলোকে ক্যাপ্টেনের কাছে যেতে বলেন। যখন টিনা ককপিটের দরজা বন্ধ করার জন্য ঘুরে দাঁড়ান তখন তিনি শেষবারের মতো এতটুকুই দেখেছিলেন যে ড্যান কুপার তার কোমরে কিছু একটা বাঁধছিল। এরপর জাহাজের পেছনের অংশ খুলে যায়। ড্যান দ্রুততার সাথে সেখান থেকে লাফ দেয়। এরপরে রহস্য দীর্ঘ 50 বছরেও অমীমাংসিত রয়ে যায়। 3 ঘন্টা পর বিমানটি যখন রেনোতে অবতরণ করে তখন বিমানে না ছিল বোম, না ছিলেন ড্যান কুপার, না ছিল টাকাগুলো। এই ঘটনার পর ড্যান কুপারকে আর খুঁজে পাওয়া যায়নি। আসলে এই ড্যান কুপার কে ছিল, কিভাবে সবার চোখে ধুলো দিয়ে এভাবে অদৃশ্য হয়ে গেল, তার ব্যাখ্যা আজও এফবিআই দিতে পারেনি। এই বিমান হাইজ্যাকটি আমেরিকার ইতিহাসে ঘটে যাওয়া এমন একটি কেস যার তদন্ত এখনো
চলমান। কেউ ড্যানকে প্লেন থেকে সরাসরি লাফাতে দেখেনি, কিন্তু বিমানের পেছনের অংশ খোলা থাকায় সবাই অনুমান করেছিল সিয়েটল এবং রেনো এই দুইয়ের মাঝামাঝি কোথাও সে লাফিয়েছিল। এফবিআই এরপর সরাসরি মাঠে নামে। তারা প্রমাণস্বরূপ সেখানে পায় ড্যান কুপারের ব্যবহৃত একটি টাই, 8টি সিগারেটের ফিল্টার এবং 2টো প্যারাশুটের মধ্যে একটি প্যারাশুট। কারো কাছে কুপারের কোনো ছবি ছিল না, কিন্তু বিমানে উপস্থিত সকল যাত্রী এবং পাইলটের বর্ণনা অনুযায়ী একটি আনুমানিক স্কেচ আঁকা হয়েছিল। সিয়াটল ও রেনোর মাঝামাঝি জায়গায় খোঁজ করার জন্য এফবিআই এর নিশ্চিত হওয়া দরকার ছিল ড্যান আসলে কোথায় লাফিয়েছিল। এই কাজটি ছিল একেবারে সহজ, কারণ যে পথ দিয়ে বিমান উড়ে এসেছিল তার গতিপথ সার্ভারে রেকর্ড হয়ে গিয়েছিল এবং ফ্লাইট রেকর্ডারের মাধ্যমে জানা গিয়েছিল বিমানের পেছনের দরজা যখন খুলেছিল সেটা ছিল 8টা 10 মিনিটে। এ সকল তথ্যের উপর ভিত্তি করে এবং কুপারের লাফ দেওয়ার জায়গাটি অনুমান করে একটি আনুমানিক সার্চ এরিয়া ডিফাইন করা হয়েছিল। সেই 45 কিলোমিটার এলাকাটি ছিল জঙ্গলে এবং পাহাড়ে ঘেরা। এরিয়াল টিম এবং ল্যান্ড সার্চ টিম মিলে জায়গাটি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তারা তেমন কিছুই পাননি। এলাকাটি ঠান্ডা প্রবণ হওয়ায় সবাই ধরেই নিয়েছিল ড্যান হয়তো ঠান্ডার কবলে পড়ে মারা গিয়েছিল। এরপর এফবিআই কেসটি সমাধান করার জন্য সাধারণ মানুষের সহায়তা নিয়েছিল। পরবর্তীতে ড্যান কুপারের স্কেচ এবং $2 লাখ সকল সিরিয়াল নাম্বার সংবাদপত্রে প্রচার করা হয় এবং কেউ কুপারের ব্যাপারে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারলে তাকে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়। এফবিআই ভেবেছিল ড্যান যদি বেঁচে থাকে তাহলে এই টাকা সে কোথাও না কোথাও খরচ করবে, কিন্তু অবাক করা বিষয় হলো তেমন কোনো প্রমাণই পাওয়া যায়নি। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলেও পারত, কিন্তু 9 বছর পর অর্থাৎ 1980 সালে একটি ঘটনা ঘটে। ওয়াশিংটনের কলম্বিয়ান নদীর পাশে একটি বিচ আছে যার নাম টিনা বার। এখানে একটি বাচ্চা তার মা বাবার সাথে খেলার সময় 3টি নোটের বান্ডেল পায়। এটি $20 3টি নোটের বান্ডেল ছিল, যেখানে মোট $5,800 পাওয়া গিয়েছিল। বাচ্চাটির বাবা মা সেই নোটগুলো নিয়ে এফবিআই এর কাছে যায়। এফবিআই চেক করার পর দেখতে পায় যে এই নোট ছিল সেই নোট যা তারা খুঁজছিলেন। ড্যান কুপারের হাইজ্যাকিং কেসের এই ছিল প্রথম সাফল্য, কিন্তু এটি এই কেসকে সমাধান করার বদলে আরো জটিল করে তোলে, কারণ টাকাগুলো ড্রপ লোকেশন থেকে 27 কিলোমিটার দূরে পাওয়া যায়। টিনাবার বিচ যেখান থেকে টাকাগুলো উদ্ধার করা হয় সেখানে 1974 সালে কিছু খনন কাজ করা হয়েছিল। হাইজ্যাকিং এর 3 বছর পর বিচে মাটি ফেলে উঁচু করা হয়, আর যে টাকাগুলো পাওয়া গিয়েছিল সেগুলো এই মাটির ভেতরেই পাওয়া গিয়েছিল। এখান থেকে এফবিআই ধারণা করে নিয়েছে কুপার কিংবা তার সঙ্গীরা কেসটিকে আরো জটিল করার জন্য ইচ্ছে করে টাকাগুলো সেখানে রেখে যায়। এরপর এফবিআই কুপারের মতো দেখতে সকলকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো লাভ হয়নি। এখনো এফবিআই এর ওয়েবসাইটে এই কেসটির সকল ডিটেলস রয়েছে। এটি এমনই একটা কেস যার সমাধান এখনো দিতে পারেনি এফবিআই। আসলে ড্যান কুপার কে ছিল, তার এই হাইজ্যাকিং করার উদ্দেশ্য কি ছিল, আর বিমান থেকে লাফানোর পর সে কোথায় গিয়েছিল, সে কি বেঁচে আছে নাকি আদৌ বেঁচে নেই, এর কোনো প্রশ্নের উত্তর খুঁজে পায়নি এফবিআই। এমন রহস্য রোমাঞ্চকর আরো গল্প পেতে গুপ্ত গল্পের সাথেই থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।